হ্যালো এভরিওয়ান, দিস সাইড কাদের। আজকে আমরা ক্লাস 8-এর লেসন 1-এর অ্যাক্টিভিটি 4 থেকে একদম শেষ পর্যন্ত অ্যাক্টিভিটি 10B পর্যন্ত আমরা কোয়েশ্চেন্স আনসার্সগুলো সলভেশন দেখে নেব। তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 4 কি বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো চলো, অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তো কারেক্ট আনসার্সগুলো কী হবে চলো দেখে নিই। ফার্স্ট যেটা আছে এ, দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট ডিজায়ার ইজ দ্য ক্যাপ ফুল অফ উইন্ড। আচ্ছা, অপশন বি যেটা ছিল, সিইং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। তারপরে কোয়েশ্চেন নাম্বার সি এর যে আনসারটা আছে সেটা হচ্ছে, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন দ্য ইস্ট উইন্ড, ওয়েস্ট উইন্ড, নর্থ উইন্ড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। এটা হবে এটার কারেক্ট আনসার্স। আর নেক্সট এবং লাস্ট যেটা আছে কোয়েশ্চেন নাম্বার ডি, তার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কী হবে চলো দেখে নিই। জন ডিজায়ার্ড টু সি দ্য ল্যান্ড বিকজ for a year and a day he did not set foot on land. এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 4 এর আনসার্স। চলো এবারে দেখে নিই নেক্সট অ্যাক্টিভিটি কী আছে। নেক্সট অ্যাক্টিভিটি 5 যেটা আছে বলছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে তিনটে কোয়েশ্চেন আছে, আমরা দেখতে পাচ্ছি এ, বি অ্যান্ড সি। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ। সেকেন্ড হচ্ছে, what was the condition that was associated with the wind cap? A third one হচ্ছে, why did John become popular with the sailors? তো চলো আমরা আনসার্সগুলো কি আছে একবার দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন আনসার হবে, the ferryman offered John the wind cap as he put him on his head like a hat to keep him safe. এটা ছিল এর আনসার। চলো বি এর আনসারটা কি আছে, the condition that was associated with the wind cap was it could never be taken off by any human hand. আর কোয়েশ্চেন নাম্বার সি এর আনসার হচ্ছে, John became popular with the sailors because he could supply the wind that sailors required to move the ship towards any direction at any time by twisting his cap. তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 5-এর কোয়েশ্চেন আনসার্সগুলো। তো এবারে চলো আমরা নেক্সট অ্যাক্টিভিটি কী আছে দেখে নিই। অ্যাক্টিভিটি 6 বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স। তো চারটে অপশান আছে আমরা দেখতে পাচ্ছি, এবং চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু আর কোনটা ফলস লিখতে হবে, এবং তার সাপোর্টিং স্টেটমেন্টও আমাদের এখানে মেনশন করতে হবে। তো চলো আমরা আনসার্সগুলো কী আছে একবার দেখে নিই। ফার্স্ট স্টেটমেন্ট যেটা আছে, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড। এই স্টেটমেন্টটা কী হবে? ফলস, কারণ জন কুড নট স্টপ ড্রিমিং অ্যাবাউট ল্যান্ড। আর সেকেন্ড স্টেটমেন্ট যেটা আছে, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। এটা হচ্ছে ট্রু হবে, কেন? হি ওয়াজ স্লিপিং অ্যান্ড ওয়াজ টার্নিং র্যাপিডলি অন হিজ বেড অ্যান্ড সো ডিড দ্য ক্যাপ। যে সে শুয়েছিল এবং সে যে ঘুমের ঘোরে এদিক ওদিক পাশ ফিরছিল, এবং সেটার জন্য টুপিটাও তার সাথে সাথে ঘুরছিল, টুইস্ট হচ্ছিল, এবং সেই কারণেই কিন্তু সেই স্কোয়ালটা এসেছিল, বা প্রচণ্ড জোরে বাতাসটা ওখানে এসেছিল। স্টেটমেন্ট নাম্বার সি যেটা আছে, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন। এই স্টেটমেন্টটাও ট্রু হবে, কারণ হি থট জন ইজ দ্য রিজন ফর দিস স্টর্ম। আর স্টেটমেন্ট নাম্বার ডি যেটা আছে, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। এই স্টেটমেন্টটা ফলস হবে, কারণ জন প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন অ্যান্ড লেফট ইট দেয়ার ফর দ্য ফেয়ারিম্যান। তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 6-এর আনসার্স। চলো নেক্সট অ্যাক্টিভিটি আমরা কী আছে দেখে নিই। অ্যাক্টিভিটি 7 বলছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। চারটে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো আমরা একটু পড়ে নিই। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াই ডিড দ্য সেলার্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। সেই নাবিকেরা কেন জনের মাথা থেকে সেই টুপিটাকে মানে নামিয়ে নিতে বা কেড়ে নিতে চেয়েছিল। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডিড জন ডিভাইড
হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি, মানে জন তার সময়টাকে কিভাবে মানে ভাগ করে নিয়েছিল, যে কতক্ষণ সে জমিতে থাকবে আর কত সময় ধরে সে সমুদ্রে থাকবে, সে কিভাবে মানে সময়টাকে ভাগ করে নিয়েছিল। আর কোয়েশ্চেন নাম্বার সি যেটা আছে, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল, গিভ রিজনস ফর ইউর আনসার। মানে তোমার কি মনে হয় যে জনকে যে ক্যাপ্টেন টার্টল হিসেবে ডাকা হয় সেটা কি সঠিক নামটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট? তার জন্য তোমাকে রিজন দিতে হবে, কারণ দিতে হবে, সেটা হ্যাঁ হোক বা না হোক তার পেছনে তোমাকে কারণ দিতে হবে। আর কোয়েশ্চেন নাম্বার ডি যেটা আছে, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারি ম্যান। জন কেন সেই টুপিটা ফেয়ারি ম্যানকে ফেরত দিতে চেয়েছিল? তো চলো আমরা আনসার্সগুলো দেখে নিই। ফার্স্ট অ্যান্সার হচ্ছে বিকজ দে থট দ্যাট দ্য উইন্ড ক্যাপ ইজ দ্য রিজন ফর দ্য স্টর্ম অ্যান্ড দে ওয়ান্টেড টু স্টপ দ্য স্টর্ম। আর কোয়েশ্চেন নাম্বার বি এর আনসার কি হচ্ছে, হি স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন সি অ্যান্ড রিমেনিং হাফ অফ দ্য ইয়ার অন ল্যান্ড। আর কোয়েশ্চেন নাম্বার সি এর আনসার হচ্ছে ইয়েস আই থিঙ্ক সো, বিকজ লাইক টার্টল জন অলসো স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন সি অ্যান্ড রিমেনিং হাফ অফ দ্য ইয়ার অন ল্যান্ড। আর কোয়েশ্চেন নাম্বার ডি এর আনসার হচ্ছে বিকজ হি ডিড নট ওয়ান্ট টু গেট ইন ট্রাভেল এগেইন বিকজ অফ দ্য উইন্ড ক্যাপ। এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 7-এর আনসার্সগুলো। তো চলো এবারে নেক্সট অ্যাক্টিভিটি কী আছে আমরা দেখে নিই। অ্যাক্টিভিটি 8A কি বলছে, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট সাজেস্ট অ্যাকশনস দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং। এর মানে হচ্ছে কি যেটা অতীতে শুরু হয়েছে এবং এখনও বর্তমানে চলছে, কাজটা শেষ হয়নি। তো এই ধরনের টেন্সকে আমরা কি বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই যে 3টে সেন্টেন্স দেওয়া হচ্ছে, এখান থেকে আমাদের পড়ে এর কোন টেন্সে আছে সেন্টেন্সগুলো বা ওই ভার্বগুলোকে আন্ডারলাইন করতে হবে, যেগুলো দেখে বোঝা যাবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ফার্স্ট সেন্টেন্স যেটা ছিল সেটা হচ্ছে দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স। এখানে কোনটা আন্ডারলাইন করতে হবে, হ্যাভ বিন ট্রাভেলিং। এটা দেখেই আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেকেন্ড সেন্টেন্স যেটা ছিল হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। এখানে হবে কি আই হ্যাভ বিন ডুইং। এবং থার্ড ওয়ান যেটা আছে দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল দ্য ডে, সরি অল ডে। এখানে কোনটা আন্ডারলাইন করতে হবে, হ্যাজ বিন স্লিপিং। তো এই ছিল অ্যাক্টিভিটি 8 এর আনসার্স। তো চলো নেক্সট অ্যাক্টিভিটি কী আছে আমরা দেখে নিই। নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে 8B। এটা কি বলছে, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইচ সাজেস্ট অ্যাকশন দ্যাট বিগ্যান বিফোর আ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম। মানে এখানে বলছে সেই ভার্বগুলোকে আন্ডারলাইন করতে হবে যেটা ইন্ডিকেট করছে যে অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছে কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে এবং সেই অতীতের সময়ে কোনো এক সময় পর্যন্ত সেই কাজটা চলছিল, এরকম বোঝাতে কোন টেন্স হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো আমরা এর আনসার্সগুলো কী হবে একবার দেখে নিই। ফার্স্ট যে সেন্টেন্স ছিল সেটা ছিল দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম। এখানে যেটা আন্ডারলাইন করতে হবে সেটা হচ্ছে হ্যাড বিন প্লেয়িং। এই এই জিনিসটাকে দেখে, এই ওয়ার্ডসগুলোকে দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ভার্বটাকে তাহলে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে, মানে হ্যাড বিন প্লেয়িং। নেক্সট যেটা আছে হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল হি হ্যাড বিন টিচিং ইন আ স্কুল দেয়ার ফর 5 years। এখানে কোনটা আন্ডারলাইন করতে হবে, হ্যাড বিন টিচিং। আর কোয়েশ্চেন নাম্বার 3 যেটা আছে রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 years সিন্স আই মেট হার। এখানে কোনটা আন্ডারলাইন করতে হবে, হ্যাড বিন স্টাডিং। তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 8B এর আনসার্স। তো চলো এবারে নেক্সট অ্যাক্টিভিটি কী আছে আমরা দেখে নিই। নেক্সট অ্যাক্টিভিটি 8C কি বলছে, fill in the blanks with either the present perfect continuous or past perfect continuous tense। 4টে সেন্টেন্স দেওয়া আছে, এখানে fill in the blanks দেওয়া আছে, ঠিক আছে। এবারে আমাদেরকে সেন্টেন্সটা পড়ে ভালো করে বুঝতে হবে যে কোন সেন্টেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা ইউজ করব ভার্বের, যেটা ব্র্যাকেটে দেওয়া আছে, আর কোন সেন্টেন্সে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা
ইউজ করব। আমাদের সেন্সটা ভালো করে বুঝতে হবে যে কোনটা অতীতে শুরু হয়ে অতীতে কোনো এক সময় পর্যন্ত চলছিল, আর কোনটা অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত কাজটা চলছে। তো চলো আমরা আনসার্সগুলো কী আছে একবার দেখে নিই। ফার্স্টে অ্যান্সার কী হবে? দ্য রেন হ্যাড বিন পোরিং ওয়েন আই লেফট হোম। এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর অপশন 2 যেটা আছে, দ্য ইঞ্জিনিয়ার্স ড্যাশ দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস। এটা কি হবে? হ্যাভ বিন বিল্ডিং। ঠিক আছে, আর মানে এটা হয়ে গেল কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর কোয়েশ্চেন নাম্বার 3 যেটা আছে, দ্য পারফর্মার্স ড্যাশ সিন্স ইভিনিং। এখানে কি হবে? দ্য পারফর্মার্স হ্যাড বিন সিঙ্গিং সিন্স ইভিনিং। আর ফোর্থ যেটা আছে, অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ পোয়েমস ফর 1 মান্থ। এটা কি হয়ে যাবে? অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় হ্যাড বিন রাইটিং পোয়েমস ফর 1 মান্থ। এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 8C এর আনসার্স। তো চলো এবারে নেক্সট অ্যাক্টিভিটি কী আছে আমরা দেখে নিই। নেক্সট অ্যাক্টিভিটি 9 বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত অর্থের যে শব্দ। ঠিক আছে, নিচে আমরা দেখতে পাচ্ছি 4টে সেন্টেন্স দেওয়া আছে এবং সেই সেন্টেন্সগুলোতে 4টে ওয়ার্ড আন্ডারলাইন করা আছে এবং সেই ওয়ার্ডগুলোকে আমাদের কী হবে, তার অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ যেটা বিপরীত মানে যেটা হবে সেই ওয়ার্ড দিয়ে সেন্টেন্সগুলোকে রিপ্লেস করতে হবে। ফার্স্ট যেটা আছে সেন্টেন্স সেটা হচ্ছে জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। এখানে যে ওবেডের নিচে আন্ডারলাইন করা আছে আমাদেরকে এর ওবেডের অ্যান্টোনিমসটা ব্যবহার করতে হবে। সেকেন্ড সেন্টেন্স আছে জন বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভোয়াজ। বিগ্যান থেকে তার অপোজিট কী আছে, অ্যান্টোনিমস কী আছে সেটা ইউজ করতে হবে বা লিখতে হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার সি যেটা আছে, হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেলার্স। এই যে পপুলার ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে এর অ্যান্টোনিমসটা আমাদেরকে লিখতে হবে। আর কোয়েশ্চেন নাম্বার ডি যেটা আছে, ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি। এই যে র্যাপিডলি ওয়ার্ডটা আছে এর অ্যান্টোনিমসটা আমাদেরকে লিখতে হবে। তো চলো আমরা আনসার্সগুলো চট করে দেখে নিই। তো ফার্স্ট ওবেড যেটা ছিল তার অ্যান্টোনিমস হবে ডিসওবেড। ওবেড মানে মান্য করা বা মেনে চলা, আর ডিসওবেড মানে অমান্য করা বা না মানা। আর সেকেন্ড ওয়ার্ড যেটা ছিল বিগ্যান মানে শুরু করা, তার অ্যান্টোনিমস হবে ফিনিশড মানে শেষ করা। থার্ড ওয়ান যেটা ছিল পপুলার, সেটা হয়ে যাবে কি আনপপুলার। আর ফোর্থ ওয়ান যেটা ছিল র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি, তার অ্যান্টোনিমস হবে স্লোলি মানে ধীরে ধীরে। এখানে আমাদের অ্যাক্টিভিটি 9 আনসার শেষ হলো। চলো নেক্সট অ্যাক্টিভিটি কী আছে দেখে নিই। নেক্সট অ্যাক্টিভিটি 10A বলছে ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি ইন আ বোট উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ। উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড? Write a paragraph in about 80 words describing your experience of the sea voyage. বলছে যে মনে করো তুমি একটা খোলা সমুদ্রের মধ্যে একটা বোটে আছো বা নৌকোয় আছো এবং তোমার চারিদিকে বড় বড় ঢেউ উঠছে এবং এটার জন্য কি তুমি ভয় করবে নাকি না এক্সাইটেড হবে, এবং এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। আমি একটা প্যারাগ্রাফ লিখেছি নিজের মতো করে, তোমরা চাইলে এটাকে একটু চেঞ্জেস করে লিখতে পারো বা এটাও লিখতে পারো, অথবা নিজের মতো করে বানিয়েও তোমরা লিখতে পারো। তো চলো দেখে নিই আমার প্যারাগ্রাফটা। ফার্স্ট অফ অল লেট মি টেল ইউ মাই ফেভারিট হবি ইজ ট্রাভেলিং। Whether it is a mountain or a sea, I never miss any opportunity. Last year I went in a sea voyage with my family. We hired a boat and had a picnic on that floating boat. I was really enjoying the churning of waves. We had our meal around 1 p.m. Then we clicked some photos. At around 4 p.m. we returned to our home. The trip was really very adventurous. যেহেতু আমাদের এখানে 80 ওয়ার্ডস মেনশন করে বা লিমিট আছে ওটার মধ্যেই লিখতে হবে, তো সুতরাং এই একটা ছোট্ট প্যারাগ্রাফ আমি তোমাদের জন্য লিখেছি। তো এটাও তোমরা চাইলে লিখতে পারো।
Next, activity 10B. Suppose you had wished to perform on stage for a long time. On the occasion of your school's annual function, you finally got a chance to do so. Write a letter to your friend describing how you felt when your wish was fulfilled. একটা লেটার লিখতে বলা হয়েছে তোমার ফ্রেন্ডের কাছে যে অনেক দিন ধরে তোমার একটা উইশ ছিল যে তুমি একটা স্টেজে কিছু একটা পারফর্ম করবে, ওয়েদার ইট ইজ ডান্স অর সিঙ্গিং অথবা পোয়েম রিসাইটেশন, যে কোনো একটা। তো সেই উইশটা তুমি ফুলফিল করার সুযোগ পেয়েছো ফাইনালি তোমার স্কুলের অ্যানুয়াল ফাংশন, এবং সেটা পারফর্ম করার পর তোমার কি এক্সপিরিয়েন্স এবং তুমি কি কেমন কি ফিল করছো, তো সেইটা নিয়ে বন্ধুর কাছে একটা লেটার লিখতে হবে। তো আমি একটা লেটার লিখেছি, তো তোমরা চাইলে এখানে কিছু চেঞ্জেস করে লিখতে পারো অথবা এটাও লিখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে বাম দিকে ওপরে তুমি তোমার নিজের অ্যাড্রেসটা লিখবে, তার ঠিক নিচে পুরো বডিটা লেখা হবে, এবং যাকে পাঠানো হচ্ছে তার অ্যাড্রেসটা কিন্তু অ্যাকচুয়ালি কোথায় হবে, কভারের উপরে হবে, ঠিক আছে। তো চলো এর বডিটা আমরা পড়ে নিই। ডিয়ার দেব, it's been so long we met. Hope everyone is fine back home. Today I am going to share a great news with you. You know what? One of my long awaited wishes got fulfilled last week. Finally, I got a chance to perform on stage in our school's annual function. I was so excited before the performance. I performed a dance on the stage, and after the performance, everyone gave standing ovation. That was the best moment of my life. I will never forget the day. Hope to hear from you soon. Lots of love, Kadir. তো এই ছিল একটা ছোট্ট লেটার। তো আমি ড্যান্সের ওপরে বেস করে লিখেছি যে আমার মানে ডান্স করার বহুত দিন থেকে একটা ইচ্ছা ছিল, স্টেজে আমি কোনোদিন সুযোগ পাইনি, তো এই উইশটা আমার ফুলফিল হয়েছে স্কুলের অ্যানুয়াল ফাংশনে। তো তোমরা চাইলে এখানে অন্য কিছু লিখতে পারো, যেটা তোমাদের হবি বা যেটা তোমার ইচ্ছা আছে বা অনেক দিন থেকে ছিল স্টেজে পারফর্ম করো, তো সেটা দিয়েও তোমরা এখানে চেঞ্জেস করে একটু লিখতে পারো। তো এখানেই আমাদের অ্যাক্টিভিটি 10B শেষ হলো, এবং এই লেসনের পুরো সবকটা অ্যাক্টিভিটি কমপ্লিট হলো। তো কোনো অ্যাক্টিভিটি রিলেটেড যদি কোনো কোয়ারি থেকে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি কোনো ফ্রেন্ডসের প্রয়োজন মনে হয় তার সাথে এই লিঙ্কটা অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।